দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মূল্যস্ফীতি কমানোর লক্ষ্যে আবারও বাড়ছে নীতি সুদ হার, বিনিয়োগ আর কর্মসংস্থান কমার শঙ্কা। বড় মৌসুমে অর্জিত হয়নি সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা, সংগ্রহ করা গেছে মাত্র ৮২ ভাগ। দাম কমাতে আলু ও পেঁয়াজের আমদানি শুল্ক কমিয়েছে সরকার, নতুন শুল্ক হার বহাল থাকবে ৩০ নভেম্বর পর্যন্ত। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আবারও বাড়ছে নীতি সুদ হার। চলতি মাসের মধ্যেই আরও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে রেপো রেট ৯.৫% করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর অক্টোবরের মধ্যে এই হার করা হবে ১০%। ব্যাংকারদের সাথে বৈঠক করে এমন আভাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। নীতি সুদ হার বাড়ার প্রভাবে বাড়তে পারে ব্যক্তিখাতে ঋণের সুদ হারও। এর প্রভাবে বিনিয়োগ ও কর্মসংস্থান বাধাগ্রস্ত হতে পারে বলে শঙ্কা ব্যবসায়ীদের। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রচলিত একটি কৌশল বাজারে টাকার সরবরাহ কমানো, আর টাকার যোগান কমাতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে দেয়া ঋণের সুদ হার বাড়িয়ে থাকে বাংলাদেশ ব্যাংক, যা পরিচিত নীতি সুদ হার হিসেবে। গেল মাস অর্থাৎ আগস্টে দায়িত্ব নেওয়ার পর নতুন গভর্নর ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে নীতি সুদ হার নির্ধারণ করে ৯%। চলতি মাসে যা আবারও ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে এই হার ৯.৫% করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, যা সামনের মাসেই হতে পারে ১০%। মূলত বাড়তে থাকা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণেই এমন সিদ্ধান্ত সংস্থাটির। গভর্নর সাহেব বলেছেন যে আমাদের যে পলিসি যেটা আছে মনিটারি পলিসি, এবং আমরা অলরেডি রেপো রেট বাড়িয়েছি 50 বেসিস পয়েন্ট, এবং আমরা এই মাসের শেষে হয়তো এটাকে আরো 50 বেসিস পয়েন্ট বাড়াবো, এবং আগামী মাস নাগাদ এটা কোনো 10%-এ নিয়ে যাবে। এবং উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আমাদের এখন যে ইনফ্লেশনটাকে কমানো যায়। সাধারণত নীতি সুদ হার বাড়লে ব্যাংকগুলোর সুদ পরিশোধের খরচও বাড়ে, আর এই খরচ বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে ব্যাংকগুলো বাড়িয়ে থাকে ব্যক্তিখাতের ঋণের সুদ হারও। ব্যাংকারদের দেওয়া তথ্য মতে ব্যাংক ভেদে ঋণের সুদ হার আছে এখন 14 থেকে 15%। রেপো রেট বাড়লে যা আরও বাড়বে। যেহেতু আমার রেপো রেট বাড়া মানে হচ্ছে আমাকে আমার ব্যাংকের বোরিং কস্ট বাড়বে, তো স্বাভাবিকভাবে যারা ডিপোজিটে যারা আছেন তারাও চেষ্টা করবেন আপনার ডিপোজিট রেট বাড়ানোর জন্য, আর নেগোশিয়েট করবে ব্যাংকগুলোর সাথে। এবং সাথে সাথে যেটা হবে লেন্ডিং রেট, লেন্ডিং রেট কিন্তু বাড়বে। লেন্ডিং রেট বাড়ার একটা চান্স আছে, যদিও আমরা এখন পর্যন্ত লেন্ডিং রেটটাকে একটা সহনীয় মাত্রায় রেখেছি। মানে সহনীয় বলতে এই সেন্সে যে আমরা খুব বেশি বাড়তে দেইনি, যদিও আমাদের ডিপোজিট রেট 11, 11.5, কোনো ক্ষেত্রে কেউ 12তেও নিয়েছে, কিন্তু আমরা কিন্তু ডিপোজিট মোটামুটি 13, 13.5 মধ্যে রেখেছি। যদি আমার এটা বেড়ে যায়, আমার লেন্ডিং রেট তো 15% ক্রস করবেই। সুদ হার বাড়লে বাড়বে ব্যবসার খরচ, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে, এমন শঙ্কা ব্যবসায়ীদের। এই হাই ইন্টারেস্ট রেট দিয়ে কেউ বিনিয়োগে আসবে না, এবং রেপোর যে রেটটা যে আরো বাড়তেছে, তার মানে ইন্টারেস্ট রেটটা আলটিমেটলি বেড়ে যাবে। আর এক্সিস্টিং যে লোনগুলি আমাদের কাছে আছে, ইন্ডাস্ট্রি বা ইনভেস্টমেন্টে রয়েছে, সেখানে রেপো রেট যদি বাড়েও ইন্টারেস্ট রেট যদি যাতে ওইটার উপর হিট না করে, যাকে যেই রেটে দিয়েছে সেই রেটের মধ্যে যদি সীমাবদ্ধ রাখার একটা নির্দেশনা থাকে, তাহলে ইন্ডাস্ট্রিগুলো হয়তো বেঁচে থাকবে। আদারওয়াইজ যদি বর্তমান রেটে যদি ইন্টারেস্ট রেট যদি ইম্পোজ করে দেয়, তাহলে কারো পক্ষেই এই টাকা ফেরত দেওয়া সম্ভব না। সুদের হার বাড়ানোর সঙ্গে সঙ্গে আমরা যদি ফিসক্যাল স্পেন্ডিং এর ক্ষেত্রে যদি সতর্ক হতে পারি, এটাকে যদি কমিয়ে আনতে পারি, যথেষ্ট মাত্রায় কমিয়ে আনতে পারলে আমার কাছে মনে হয় যে ফিসক্যাল পলিসি ও মনিটারি পলিসির সঙ্গে কাজ করে এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে কিন্তু আমাদেরকে সহায়ক করবে। আর এটার সঙ্গে আরেকটি জিনিস হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা, সেখানেও কিন্তু খানিকটা মনোযোগ দিতে হবে। যদি চাঁদাবাজি, বাজার ব্যবস্থা যে আমরা সিন্ডিকেটের কথা শুনতাম, সেটা যদি কমে আসে, তাহলে সেখানে আমরা দেখবো যে বাজার ব্যবস্থা কিন্তু একটা সুশাসনের গতি ফিরে আনতে হবে। তো সুতরাং এই 2-3টা জিনিস একসঙ্গে কাজ করলে মূল্যস্ফীতিটাকে কিন্তু সামনের দিনগুলোতে কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি। এতদিন ক্রেডিট কার্ডের সুদ হার যাতে 18%-এর উপরে অতিক্রম না করে সে বিষয়ে মৌখিক নির্দেশনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। গতকাল যা বাতিল করা হয়েছে, সেক্ষেত্রে বাড়তে পারে ক্রেডিট কার্ডের সুদ হারও। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বড় মৌসুমে অর্জিত হয়নি সরকারের ধান চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা। বেঁধে দেওয়া সময় সংগ্রহ করা গেছে লক্ষ্যমাত্রার ৮২ ভাগ। মূলত দেশের পরিবর্তিত পরিস্থিতি আর পরিবহন ব্যবস্থার ত্রুটির কারণে ধান চাল সংগ্রহের লক্ষ্য অর্জন বিঘ্ন হয়েছে বলছে খাদ্য অধিদপ্তর। বিশ্লেষকরা বলছেন, ভরা মৌসুমে ধান চালের দাম বাড়ানো হলে ভবিষ্যতে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। গাজী ওয়াজেদ আলম ও ফুয়াদ হোসেনের সহযোগিতায় রঞ্জিবুল মিজানের রিপোর্ট।
গেল মৌসুমে বোরোর বাম্পার ফলন হয়েছে, সেই ফসল উঠেছে কৃষকের ঘরে। কৃষকের উৎপাদিত সেই ফসল কেনার কার্যক্রম গেল 7 মে শুরু করে সরকার, চলে 31 আগস্ট পর্যন্ত। এরই অংশ হিসেবে ঢাকার পাশের জেলা মানিকগঞ্জ থেকে এবার 7,925 টন ধান চাল কেনার লক্ষ্য ঠিক করা হয়েছে। বিপরীতে 31 আগস্ট পর্যন্ত সংগ্রহ হয়েছে 4,295 টন। শুধু মানিকগঞ্জ নয়, ধান উৎপাদনে এগিয়ে উত্তরের জেলাগুলো। রংপুর বিভাগের 8 জেলা থেকে বোরো মৌসুমের জন্য 2,88,000 টন ধান চাল সংগ্রহের লক্ষ্য ঠিক করেছিল খাদ্য অধিদপ্তর। এর মধ্যে 31 আগস্ট পর্যন্ত চাল সংগ্রহ করা গেছে 2,59,000 টন, ধান সংগ্রহ করা গেছে 78,000 টন, আর আতপ চাল সংগ্রহ করা হয়েছে 19,000 টন। রংপুর হলো সংগ্রহপ্রবণ বিভাগ এবং বাংলাদেশের সবচেয়ে বেশি খাদ্যশস্য সংগ্রহ হয় রংপুর বিভাগে। তো এবার বোরো সংগ্রহ যে 24 মৌসুম ছিল আমাদের, এই 24 মৌসুমে আমরা প্রাথমিকভাবে 2,53,000 মেট্রিক টনের লক্ষ্যমাত্রা পেয়েছিলাম। পরবর্তীতে আমাদেরকে আরও 48,000 মেট্রিক টন দেওয়া হয়েছে, তাতে আমাদের চূড়ান্ত লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল 2,88,000 মেট্রিক টন। তো সংগ্রহের যে অর্জন সেটা আশাব্যঞ্জক, খারাপ না। আর আমরা বরাবরই গতবার কিন্তু আমরা শতভাগও করেছিলাম। হ্যাঁ, এবার তো আপনি জানেন একটা পরিবর্তিত প্রেক্ষাপট ছিল, তারপরে কিছুদিন দেশের একটা পরিস্থিতি কিছুটা একটু ভিন্ন ছিল, আর সেখানে ট্রান্সপোর্টের একটা সমস্যা ছিল। এই কারণে হলো কিছুটা হয়তো বিঘ্নিত হয়েছে। তবে আমি আশা করি আগামী আমন মৌসুম যেটা আসতেছে সেখানে আমরা শতভাগ লক্ষ্যমাত্রায় অর্জন করতে পারবো। সরকারের হিসেবে 2023-24 অর্থ বছরের বোরো মৌসুমে দেশে প্রায় 50,58,000 হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছিল, যেখান থেকে ধান পাওয়া গেছে 2,24,00,000 টন, যা থেকে 5 লাখ টন ধান, 12 লাখ টন চাল আর 50,000 টন গম কেনার লক্ষ্য ঠিক করা হয়েছিল। খাদ্য অধিদপ্তরের হিসেবে 3 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশ থেকে সব মিলিয়ে পাওয়া গেছে 14,47,000 টন। এখন প্রশ্ন হলো, ধান চাল সংগ্রহের লক্ষ্য পূরণ হচ্ছে না কেন? হারভেস্টকালীন মৌসুমে যদি আপনি ধানের দাম বেশি না দেন, তাহলে কৃষক সরকারের কাছে ধান বিক্রি করতে যাবে না। কারণ একটা কৃষকের বাড়ি থেকে সরকারি গোডাউনে ধান নিয়ে যাওয়ার যে খরচ, লেবার কস্ট এবং ট্রান্সপোর্টেশন কস্ট টু হাই বাংলাদেশ এখন। আমরা সরকারকে বলেছি আপনি ওই 2 মাস, এপ্রিল মে মাসে আপনি বেশি দামে ধান কিনে সস্তায় 10 টাকা 20 টাকা চাল বিক্রি করেন। তখন সরকার বলে যে আমাদের তো গোডাউন ক্যাপাসিটি নেই। তো গোডাউন ক্যাপাসিটি নেই, আপনার প্রাইভেট হায়ার করেন। নাই বলে তো আপনি কৃষকের ক্ষতিগ্রস্ত করতে পারেন না। প্রকিউরমেন্ট আপনি ফেল করছেন। আপনি ধান কিনেন 5 লাখ টন, চাল কিনেন 10 লাখ টন, তার মানে আপনি বেনিফিট করছেন আপনি হলো মিলারদেরকে। এটা তো কোনো নীতি ভালো হতে পারে না। গেল বোরো মৌসুমে 45 টাকা কেজি দরে সারা দেশ থেকে চাল সংগ্রহ করে সরকার, আর ধানের দাম ধরা হয়েছে 32 টাকা প্রতি কেজি। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। আলু ও পেঁয়াজের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। নিত্য প্রয়োজনীয় পণ্য দুটির দাম কমিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে শুল্ক কমানো হয়েছে চাষাবাদের জন্য প্রয়োজনীয় কীটনাশক আমদানিতেও। জাতীয় রাজস্ব বোর্ড NBR এর আলাদা 2টি প্রজ্ঞাপনে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে শুল্ক ছাড়ের এই সুবিধা মিলবে সাময়িক সময়ের জন্য। প্রজ্ঞাপন অনুযায়ী আলু আমদানিতে বিদ্যমান 25% আমদানি শুল্ক কমিয়ে 15% নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে আলু আমদানিতে যে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে তা সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। অন্যদিকে পেঁয়াজের উপর প্রযোজ্য 5% নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সিংহভাগ আলু পেঁয়াজের চাহিদা দেশের অভ্যন্তরীণ উৎপাদন থেকে মেটানো হয়। আমদানি শুল্ক কম থাকলে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় কৃষকরা। বিষয়টি বিবেচনায় নিয়ে 30 নভেম্বর পর্যন্ত শুল্ক হারের এই সুবিধা বহাল থাকবে। এছাড়া কীটনাশকের উপর প্রযোজ্য 25% আমদানি শুল্ক কমিয়ে 5% নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সব নিয়ন্ত্রণমূলক শুল্ক ও মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিরাপত্তাজনিত কারণে বেশ কিছুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বাভাবিক উৎপাদন শুরু হয়েছে গাজীপুরের পোশাক তৈরির কারখানাগুলোতে। সকাল থেকে শ্রমিকরা নিজেদের কারখানায় কাজে যোগ দেন। কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে কারখানা কর্তৃপক্ষ। নিরাপত্তা রক্ষায় সমন্বিতভাবে কাজ করছেন শিল্প পুলিশ ও সেনা সদস্যরা। অন্যদিকে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ি এলাকায় বিক্ষোভ করেছেন চাকুরি প্রত্যাশীরা। এ সময় প্রায় আধা ঘন্টা ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। চীন থেকে ফেব্রিক্সের বদলে এলো বিদেশি মদ ভর্তি কন্টেইনার। চট্টগ্রাম বন্দরে আটক 20 ফুট এককের কন্টেইনারটিতে বিভিন্ন ব্র্যান্ডের 11,676 লিটার বিদেশি মদের সন্ধান মেলে। এ চালানে 12 কোটি টাকা রাজস্ব ফাঁকির অপচেষ্টা হয়। চট্টগ্রাম কাস্টমসের অডিট, ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ AIR শাখা গতরাত থেকে সকাল পর্যন্ত কন্টেইনার পরীক্ষা করে 11টি বিদেশি ব্র্যান্ডের এসব মদ জব্দ করেন। জব্দ মদের মূল্য 2 কোটি টাকা হলেও এর মধ্য দিয়ে 12 কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানান শুল্ক কর্মকর্তারা। তারা বলেন, নারায়ণগঞ্জের আদমজী EPZ-এর সুপ্রিম
প্রাইম স্মার্ট ওয়্যার লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান চীন থেকে ফেব্রিক্স ঘোষণায় এই কন্টেইনার পণ্য আমদানি করে। এই কন্টেইনারই পাওয়া গেছে বিদেশি ব্র্যান্ডের মদ। গতি পাচ্ছে থমকে থাকা সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্পের কাজ। এই প্রকল্প বাস্তবায়িত হলে বিমানবন্দরের আয়তন ও সক্ষমতা বাড়বে 3 গুণ। যাত্রী পরিবহনের পাশাপাশি এ অঞ্চলের পণ্য রপ্তানিতেও খুলবে নতুন দ্বার। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজ শুরু হয় 2020 সালে। তবে ভুল নকশা ও নানান জটিলতায় থমকে যায় এই প্রকল্প। এতে বিমানবন্দরে বাড়ে দুর্ভোগ। আমি সেম্পিনিয়ার টিকিট নিয়েছি, আমি কানেক্টিং ফ্লাইট নিয়েছি, তাইলে আমি ঢাকাতে ইমিগ্রেশন করব কেন? আমি কুয়েতে যাত্রী, এখন আমি কুয়েত থেকে আসার পর ঢাকাতে আমার ইমিগ্রেশন করতে হয়, একটা হয়রানি। সেখান থেকে আমার লাগেজ রিসিভ করতে হয়, আবার নতুন করে ডোমেস্টিক দিতে হয়, তো এটা আমার জন্য একটা ভোগান্তি। কুয়েত থেকে এই ঢাকা থেকে এখানে আইয়া আমরা মাল পাওয়া যায় না, আরও 1 ঘন্টা 1.5 ঘন্টা এখানে ওয়েট করা লাগে, এর বাদে মাল আসে, এর বাদে যাওয়া লাগে আমরা বাড়ি। নতুন যে টার্মিনাল নির্মাণ হচ্ছে এটা যদি আসলে হয় তাহলে আমাদের যে প্রবাসীগুলো আছে তাদের জন্য আসলে অনেক সুবিধা হবে। এই কাজটা যাতে দ্রুত এবং তাড়াতাড়ি হয় এটাই আমার আশা প্রত্যাশা। নকশা জটিলতা কাটিয়ে অনেকটা নতুন করেই শুরু হচ্ছে প্রকল্পের কাজ। তাতে প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়তে পারে। তবে জবাবদিহিতার মধ্যে রেখে দ্রুত সময়ের মধ্যে ওসমানী বিমানবন্দরের সম্প্রসারণ কাজ শেষ হবে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। 2020-এ যে প্রজেক্টে যেটা ছিল এস্টিমেট কস্ট, 2024-এ কিন্তু এসেও এস্টিমেট কস্ট হবে না, 26 পর্যন্ত সব কিছু আপনারা জানেন কি পরিমাণে বৃদ্ধি পেয়েছে। তো ওনারা যারা কাজ করছেন তাদের জন্যও তো একটা সমস্যা, কারণ তারা যে রেট কোট করে কাজ করেছেন এখন সেই রেটে কোট কাজ করা ভেরি ডিফিকাল্ট। বাট দেন উই হ্যাভ টু সি, আমাদের লিগাল দেখবো, দেখবো, সব কিছু মিলে ফিজিবিলিটি তাদের স্টাডি করে তারা তো ক্লেম করবেই, তাদের ক্লেম তো আমরা আমাদের বুদ্ধি বিবেচনায় আইন অনুযায়ী আমরা কাজ করে যাব। 2116 কোটি টাকার এই মেগা প্রকল্প বাস্তবায়ন করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ। প্রকল্প বাস্তবায়িত হলে বিমানবন্দরের আয়তন বাড়বে 3 গুণ। 2025 সালের মধ্যে এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেট বন্ধ ও তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা সহ কোল্ড স্টোরেজের অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের দাবিতে রংপুর লালমনিরহাট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রংপুরের আলু চাষি ও ব্যবসায়ীরা। গতকাল 3 ঘন্টারও বেশি সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় দুই পাশে প্রায় 1 কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে। আন্দোলনকারীরা জানান 60 কেজি আলুর বস্তায় 380 টাকা ভাড়া নেওয়া হচ্ছে, যা অনেক বেশি। রংপুর কোল্ড স্টোরেজ মালিকদের সিন্ডিকেটের কারণে প্রতি বছর ভাড়া বাড়ানো হয়। বস্ত্রপ্রতি আলুর ন্যায্য দাম নির্ধারণে অন্তত 100 টাকা ভাড়া কমানো সম্ভব বলে বলছেন তারা। কোল্ড স্টোর মালিকের সিন্ডিকেট হলো মোস্তফা আজাদ চৌধুরী বাবু, বিএপি শাহাদত, মুসাদ্দেক হোসেন বাবলু। দীর্ঘ 4 মাস থেকে লাগাতার আমাদের আন্দোলন চলছে। আপনারা জানেন আমরা ডিসি অফিসের সামনে অনশনের মতো কর্মসূচি করছি, তারপর ডিসি সাহেবের ওখানে মিটিংয়ে বসছি। এই মোস্তফা আজাদ বাবু চৌধুরী ডিসি সাহেবকে কোনো রকম কোনো তোয়াক্কা করে না, প্রশাসনকে কোনো রকম কোনো তোয়াক্কা করে না। বিগত 17 বছরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এরা ক্ষমতার বল প্রয়োগ করে কৃষকদের মনে করেন যে ইচ্ছা মতো তারা তাদের মন গড়া ভাড়া নিতেছে। সূচকের পতন দিয়ে সপ্তাহ শেষ করল ঢাকার শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসসি এক্স 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5728। বেচা কেনা হচ্ছে 674 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 98টির, কমেছে 250টির, আর অপরিবর্তিত আছে 47টির দর। মরিচ চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন যশোরের চাষিরা। অনাবৃষ্টি, প্রচণ্ড খরা আর ফলন মুখে অতিবৃষ্টিতে ফলন বিপর্যয় হয়েছে। এতে লাভের পরিবর্তে চরম ক্ষতির শিকার চাষিরা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলায় সবচেয়ে বেশি মরিচের চাষ হয়ে থাকে। এবার চারা রোপণের পরপরই অনাবৃষ্টি আর খরার কারণে গাছ বড় করতে বেগ পেতে হয়েছে। বাড়তি খরচ করে সেচ দিয়ে চাষ করার পর ফলনের আগে আগে শুরু হয়েছে অতিবৃষ্টি। এতে ফলন বিপর্যয় দেখা দিয়েছে। এবছর গাছের এমন অবস্থা হয়েছে যে এটা খরার কারণে হচ্ছে কি বৃষ্টির অনাবৃষ্টির কারণে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। আমার ট্রিটমেন্ট তো খুব তেল সার সবই ব্যবহার করলাম, ওষুধপালা, কিন্তু পাতা ছাড়ছে না। ক্ষতিগ্রস্ত চাষিরা বলছেন কীটনাশক প্রয়োগ করেও মরিচ গাছের ভাইরাস দূর হচ্ছে না। পাতা কুঁকড়িয়ে গাছ মারা যাচ্ছে। বেঁচে থাকা রোগাক্রান্ত গাছে মরিচ ধরছে না। বিঘা প্রতি খরচ 18 থেকে 20 হাজার টাকা হলেও এবার খরচ তোলাই কঠিন হবে বলছেন চাষিরা। শুধু যে এই একটা ক্ষেত
এটা নয়, মাঠকে মাঠ একই অবস্থার সম্মুখীন হয়েছে। ঝালে প্রত্যেকদিন সারটা দেওয়া হচ্ছে, তেল তারপরে ওষুধ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো উপকার হচ্ছে না। উৎপাদন কম হওয়ায় স্থানীয় বাজারেও কমছে না মরিচের দাম। খেতে ঝাল নেই, ঝাল নষ্ট হয়ে গেছে কৃষকের, সেইভাবে আমরা অল্প অল্প কিনছি, অল্প অল্প পাচ্ছি, এই কারণে ঝালের দাম বেশি। স্থানীয় কৃষি বিভাগ বলছে প্রতিকূল পরিবেশে ক্ষতিগ্রস্ত মরিচ গাছে ফলন কম হচ্ছে। দেখেছি যে কিছু কিছু গাছে ভাইরাস আক্রমণ হয়েছে, তো আমরা কিছু কীটনাশক সাজেস্ট করছি। ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক দিলে আমাদের এই ভাইরাসগুলো আমরা দূর করতে পারবো। আর ভাইরাস আক্রান্ত গাছগুলো আমরা তুলে ফেলে মাটি চাপা দিতে পারবো। আর অন্যান্য ক্ষেত্রে যে সমস্যা হচ্ছে, মাকড়ের সমস্যা হতে পারে, তো যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আমরা কৃষি বিভাগ আমাদের চাষিদের সাথে সার্বক্ষণিক থেকে তাদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি। যশোরের চৌগাছা উপজেলায় প্রতি বছর গড়ে 270 হেক্টর জমিতে মরিচের চাষ হয়। কাউসার আহমেদ, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকুন।